1 লাখ সাবস্ক্রাইবার যুক্ত একটা চ্যানেলের একটা স্পন্সরশিপের জন্য কত টাকা চাওয়া যেতে পারে? লং ভিডিওর জন্য $200 মিনিমাম 200। আমাদের যারা দীর্ঘদিনের ইউটিউবার রয়েছে, যারা কোনো স্পন্সরশিপই পায় না, তাদের জন্য কি তাদেরকে একটুখানি বলতে পারো যে কিভাবে স্পন্সরশিপ পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। বা একজন বিগিনারের এই 5টা জিনিস অবশ্যই জানা উচিত। তাহলে তুমি কোন 5টা জিনিসকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে? ওই যে পুরাতন টপিকে যদি এখনো ভিডিও তৈরি করে যান তাহলে হয়তো বা এখন ভিউজ আসবে না। অ্যাকচুয়ালি আমার ভিডিওর টপিকটা এটা, তো ইউটিউবের কাছে সহজ হয় বিষয়টা যে কার কাছে সাজেস্ট করব, তাই না? 17 সালে জার্নিটা কতটা সহজ ছিল বা কঠিন ছিল, আর এই 2025 সালে এসে জার্নিটা কতটা সহজ বা কঠিন? শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গেস্ট বাংলাদেশ থেকে আরাফাত হোসেনকে। হোসেন টেক সম্পর্কে কম বেশি আমাদের অনেকেরই পরিচিতি রয়েছে। হোসেন টেক, বিশেষ করে টেক ইউটিউবার যারা রয়েছে বা টেক সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে, তাদের কখনো না কখনো এই চ্যানেলটি সম্পর্কে নিশ্চয়ই পরিচয় ঘটেছে। সেই হোসেন ভাই আজকে আমাদের সঙ্গে রয়েছে। আজকে আমরা জানবো 2025 সালে নতুন যারা আছে তারা কিভাবে গ্রো করতে পারে ইউটিউব চ্যানেল সম্পর্কে। আজকে শুরুতেই হোসেন, তোমার কাছে যেটা জানতে চাইবো যে তোমার জার্নিটা শুরু হয়েছিল 2017 সাল থেকে। আমি দেখতে পাচ্ছি তোমার চ্যানেলটাকে। তো এই 2017 সালের থেকে আজকে 2025 সাল, ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে একটা হিউজ চেঞ্জেস এসছে। এই যে পরিবর্তনগুলো এসছে, কি কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন এই জার্নির মধ্যে? দাদা আপনি আমাকে তুমি করে আমাদের তো পরিচয় অনেক আগে থেকে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা কথা বলি যে দাদার সাথে এর আগে হচ্ছে আমার অনেক পরিচয় আছে, অনেক আগে থেকে দাদার সাথে পরিচয়, ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক, যদিও এজের একটা বড় ডিফারেন্স আছে আমাদের মধ্যে, বাট সম্পর্কটা অনেক ভালো। সো দাদা আমাকে তুমি করেই বলে, আমি অনেক ছোট দাদার থেকে। অডিয়েন্সকে আমি দিতে চাই যে হোসেনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি। হোসেন, তাহলে বলো যে 2017 সাল থেকে 2025 সাল ইউটিউব অ্যালগরিদমে জার্নিটা দেখো উত্থান পতন। আমরা কখনো এরকম নয় যে আমাদের গ্রাফটা সবসময় উপর দিকে উঠেছে, এরকম কখনো নয়। আমাদের যদি গ্রাফগুলো দেখাই, আমার নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে, কিন্তু তার মধ্যেও অ্যালগরিদমের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। তুমি এক্স্যাক্টলি তোমার কাছে কিরকম মনে হয় যে 17 সালে জার্নিটা কতটা সহজ ছিল বা কঠিন ছিল, আর এই 2025 সালে এসে জার্নিটা কতটা সহজ বা কঠিন? আচ্ছা, আমার অভিজ্ঞতা বেসিক্যালি আমি মনে করি যে সেম টু সেম আছে। অনেকে বলে না যে 2025 সালে এসে অনেক কঠিন হয়ে গেছে। দেখুন দাদা, আগে হচ্ছে ইউটিউবের অডিয়েন্স কম ছিল, ঠিক আছে? এখন অডিয়েন্স অনেক বেশি, কিন্তু অডিয়েন্স অনেক বেশি হওয়ার পরে হচ্ছে এখন কম্পিটিটরও বেশি। কিন্তু কম্পিউটার বেশি হওয়ার পরেও তো আমাদের ভিউজ আসবে, অডিয়েন্স বেশি আছে। হ্যাঁ, আগে 10টা ভিউজ আসতো, এখন 10টা ইজিলি আসবে। আগে দেখুন, আগে হচ্ছে 1 লাখ ভিউজ আনতে, 1 লাখ ভিউজ আসলে সে সেলিব্রিটি হয়ে যেত। আর ভাই 1 লাখ ভিউজ মানে ভীষণ ব্যাপার। এখন 1 লাখ ভিউজ তুড়ি মেরে চলে আসে, ঠিক আছে? এখন আবার শর্টস চলে আসছে। সো আমার মনে হয় না যে কঠিন। অ্যাকচুয়ালি আপনি যদি সঠিক ট্র্যাকে কাজ করেন তাহলে তখনও যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে, আমার যতদূর মনে হয়। আমার কিন্তু পার্সোনালি মনে হয়েছে যে তুমি যেটা বললে এটাও একদিক থেকে ঠিক, যে এটা তো খুব ন্যাচারাল ব্যাপার যে ইউটিউবে কম্পিটিটর বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে অডিয়েন্সও বেড়েছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং এখানে যদি কেউ ডেডিকেটেডলি কাজ করে, যদি নিয়মিতভাবে কাজ করে, সাফল্য সে পাবেই। এমনটা নয় যে 2017 সালে যে কোনো ভাবে ভিডিও ছাড়লেই যে ভিডিও খুব ভালো ভিউ পেত, তা কিন্তু নয়। তখনও কিন্তু আমাদের ভেবে চিন্তে ভিডিও বানাতে হতো, এখনো ভেবে চিন্তে ভিডিও বানাতে হয়। সুতরাং জার্নিটা কখনোই যে খুব সহজ ছিল এমনটাও নয়, আর আজকের ডেটে এসে দাঁড়িয়ে যে খুব কঠিন হয়ে গেছে ব্যাপারটা এরকমও নয়। একটা সামঞ্জস্য আছে, ব্যাপারটা এরকম। এখন আরো আমার মনে হয় যে এখন আরো বেশি সহজ। কারণ কি বলি, এখন রিসোর্সেস অনেক, শেখার জন্য অনেক চ্যানেল আছে। শুধু আমার চ্যানেল না, এরকম হাজার চ্যানেল আছে যারা কোয়ালিটিফুল ভিডিও দেয়। সো তখন আমরা যখন শিখছি তখন 2-1টা চ্যানেল দিত, সেখান থেকে হয়তো বা প্রপার ইনফরমেশন পাইতাম না। কিন্তু এখন কিন্তু আপনি জাস্ট সার্চ দিতে পারেন, মনে হয় যে ইনফরমেশন সামনে চলে আসবে। আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে, আমি একটু শেয়ার করি। ইউটিউব আর ওয়েবসাইট, এই যে দুটো আলাদা আলাদা ফ্যাক্টর। ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে ধরনের এসইওর প্রয়োজন, আর ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য যে ধরনের এসইওর প্রয়োজন, এর মধ্যে একটু বেসিক ডিফারেন্স কিন্তু আছে। এবার আমার মানে এই অফ পেজ এসইও ব্যাপারটা কিন্তু ওয়েবসাইটের সঙ্গে রিলেটেড। কিন্তু আমি একটা সময় একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম যে ইউটিউব ভিডিওকে অফ পেজ এসইও করা যায়। তো আমিও করছি দাদা, ওই দেখে আমি নিজেও দেখাইছি না ওই সময়। দাদা একটা কথা হচ্ছে 2017 সালের দিকে, বুঝছেন, তখন এসইওটা ইউটিউবের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। ইউটিউবের অ্যালগোরিদম ডেভেলপ হয়েছে, ইউটিউব এনএলপি নিয়ে কাজ করছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, ঠিক আছে? ইউটিউব এখন ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করে ফেলে, ভিডিও থেকে ডিটেক্ট করে ফেলে। সো
আগে তো ইউটিউবের অ্যালগোরিদম এতটা ছিল না, অত ইমপ্রুভ ছিল না। সো আমাদেরকে দেওয়া লাগতো ট্যাগ ভালো করে রিসার্চ করে, কিওয়ার্ড ভালো করে করে দেওয়া লাগতো, দেন হচ্ছে টাইটেল দেওয়া লাগতো, দেওয়া লাগতো। বাট এখন আর অতটা ওই এসইওর পিছনে আর খরচ করা লাগে না ইউটিউবের। এখন ইউটিউব অ্যালগোরিদম এতটা ডেভেলপ করে গেছে যে ও বুঝতে পারে যে কোন অডিয়েন্স কি ধরনের ভিডিও খুঁজছে। ওভারঅল আমার মনে হয় যে একটা সময় ছিল যখন অডিয়েন্স, হয়তো অনেক পুরনো অডিয়েন্স যারা রয়েছে তারা হয়তো রিলেট করতে পারবে এই বিষয়টার সঙ্গে, যে একটা সময় ছিল আমরা অপেক্ষা করতাম যে সার্চে যেন আমাদের ভিডিওগুলো যায়, সার্চ থেকে যেন ম্যাক্সিমাম ভিউটা আসে। বর্তমানে আর সার্চের তেমন বিশেষ ভূমিকাই নেই। আর যেহেতু সার্চের ভূমিকাটা দিনের পর দিন কমে গেল, সেই জন্য এসইওর ভূমিকা কমে গেল। এসইওর ভূমিকা কমে গেল মানেই হচ্ছে ট্যাগের ভূমিকা কমে গেল। এক্স্যাক্টলি। এখন তো ট্যাগ লং ভিডিওতে, শর্ট ভিডিওতে তো ট্যাগের প্রয়োজনই নেই, লং ভিডিওর ক্ষেত্রেও ট্যাগের ভূমিকা কিন্তু একদম প্রায় নেই বলতে গেলেই চলে। ইভেন ইউটিউবের খুবই সামান্য, অফিসিয়াল ট্যাগ খুব একটা কাজেরই নয়। এই বিষয়গুলো দেখুন, আজকে হোসেন ভালো লাগছে যে তোমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন আমরা যে কোশ্চেনগুলো, অন্তপক্ষে আমি যে কোশ্চেনটা নেক্সট একটা কোশ্চেন ভেবেছিলাম যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এই বিষয়টা নিয়ে কতটা ভাবনা চিন্তা করা উচিত, তো অলরেডি বোধহয় আমরা টাইটেলের গুরুত্ব কিন্তু অনেক, ট্যাগের গুরুত্ব হয়তো বা কমে গেছে, কিন্তু টাইটেলের গুরুত্ব কিন্তু যথেষ্ট। তুমি যদি এইটা যদি টাইটেল এবং এক্সপ্লেইন করো যে টাইটেলটা এখনো পর্যন্ত কিন্তু ভ্যালুয়েবল এই 2025। আচ্ছা, এটাকে একটুখানি বল। খুবই ভ্যালুয়েবল। আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল এই দুটো হচ্ছে আপনাকে মোটামুটি ভিডিওর 50% কাজ করে দেয়। আপনার ভিডিওর টাইটেল যদি ভালো না হয়, থাম্বনেইল যদি ভালো না হয়, ভিডিওতে তো মানুষজন ঢোকা তো লাগবে আগে, তারপরে না হয় আপনার ভিডিওটা ভালো কি খারাপ সেটা পরের কথা। তো এইটার জন্য তো এখনো পর্যন্ত টাইটেল এবং ডেসক্রিপশন টাইটেল এবং থাম্বনেইল এটা লং ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট। শর্ট ভিডিও তো জাস্ট সোয়াইপ করতে করতে চলে আসে। সো এই দুইটা ইমপ্রুভ করতে হবে মাস্ট। এখন তো টাইটেল আর থাম্বনেইল দেখবেন যে অনেকে এআই দিয়ে থাম্বনেইল তৈরি করতেছে, জোস থাম্বনেইল তৈরি করা যায়। টাইটেল অবশ্যই দেখুন, আমার এখন পার্সোনালি মনে হয় যে আমাদের ম্যাক্সিমাম ভিউটা কোথা থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে আসে, আর তার পরবর্তী স্টেজে আসে সাজেস্টেড থেকে। এবার ব্রাউজ ফিচারের মধ্যে যখন একটা ভিডিও বা থাম্বনেইল দেখাচ্ছে অডিয়েন্সকে, তখন অডিয়েন্স কিন্তু প্রথমে থাম্বনেইলটাকে দেখছে এবং থাম্বনেইলটা দেখার সঙ্গে সঙ্গে টাইটেলটাকেও পড়ে নিচ্ছে। এবার যদি টাইটেলটা যদি ইন্টারেস্টিং না হয়, থাম্বনেইলটা যদি ইন্টারেস্টিং না হয়, আর কোনো কিছু কিন্তু দেখা যায় না, ডেসক্রিপশনও দেখা যায় না ব্রাউজ ফিচারে। সুতরাং ম্যাক্সিমাম ভিউ যেখান থেকে আসছে, সেই ভিউটা যেখান থেকে আসছে সেখানে দুটো এলিমেন্ট শুধুমাত্র দেখা যায়, একটা হচ্ছে থাম্বনেইল, দ্বিতীয়ত হচ্ছে টাইটেল। সুতরাং যদি আপনার টাইটেলটা থাম্বনেইলকে বা থাম্বনেইলটা টাইটেলকে যদি তার পরস্পরকে যদি সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু ক্লিকস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। সুতরাং এই দুটোকেই গুরুত্ব দিতে হবে। আর এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে টাইটেলটাকে আমরা কোনোভাবে কিন্তু নেগলেক্ট করতে পারবো না। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে বিশেষ করে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট তার টাইটেলটা, সেখানে কিন্তু থাম্বনেইল তেমন বিশেষ ভূমিকা নেই, সেখানে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেল। সুতরাং টাইটেলকে আমরা কোনোভাবে কিন্তু ওভারলুক করতে পারবো না। যদি আপনার ভিডিও লং হোক বা শর্ট হোক, যাই হোক না কেন, যদি টাইটেলকে আপনি একটু ক্রিয়েটিভ টাইটেল, ক্যাচি টাইটেল আপনি যদি আনতে পারেন এই মুহূর্তে, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও খুব ফাস্ট দর্শকের কাছে সেটাকে একটা বিশেষ আবেদন তৈরি করবে এবং আপনার ভিডিওর মধ্যে দ্রুত ভিউ আসবে। খুব সুন্দর কথা বলেছো হোসেন এটা। হোসেন, তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, সর্বাংশে এই কোশ্চেনটা হয়তো ঠিক হবে না, অনেক কিছু এর বাইরে থেকে যাবে, তবু আমি তোমাকে বলবো, দেখো এই মুহূর্তে তোমাকে যদি বলি যে 5টা গুরুত্বপূর্ণ জিনিস বলো, যে 5টা গুরুত্বপূর্ণ জিনিস একটা চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে, বা একজন ইউটিউবারের বা একজন বিগিনারের এই 5টা জিনিস অবশ্যই জানা উচিত, তাহলে তুমি কোন 5টা জিনিসকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে? প্রথম তো দাদা এটার উপর আর কিচ্ছু নাই, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট মাস্ট কোয়ালিটিফুল হওয়াই লাগবে। এই 2025 সালে এসে কন্টেন্ট যদি খারাপ হয়, তাহলে এই লাস্টের যে 4টা বলবো এটার কোনো ভ্যালু থাকবে না, এটার কোনো ভ্যালুলেস হয়ে যাবে। প্রথম হচ্ছে কন্টেন্টকে ভালো করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট, ভালো এডিটিং, ভালো অডিও, ভালো ভিডিও, এটা তো মাস্ট থাকা লাগবে। এবং অফকোর্স কি কন্টেন্ট মানে লাইক কি টপিক নিয়ে কাজ করতেছে এটাও ম্যাটার করে। ওই যে পুরাতন টপিকে যদি এখনো ভিডিও তৈরি করে যান, তাহলে হয়তো বা এখন ভিউজ আসবে না, কারণ ওরকম টপিকে হাজার অলরেডি ভিডিও আছে, ভালো কোয়ালিটিফুল ভিডিও। সো কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে ওই যে ভিডিওর টাইটেল, তার আগে আসে ভিডিও থাম্বনেইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। থাম্বনেইল, দেন হচ্ছে টাইটেল, অ্যান্ড আমি যদি থার্ড নাম্বারে বলি তাহলে হচ্ছে এসইওটা কিছুটা ইম্পর্টেন্ট। কজ একটা ভিডিওকে আমরা যদি ইউটিউবের চোখে দেখাই দিতে পারি না আমার ভিডিওটা এই টাইপের, অ্যাকচুয়ালি আমার ভিডিওর টপিকটা এটা, তো ইউটিউবের কাছে সহজ হয় বিষয়টা যে কার কাছে সাজেস্ট করব,
তাই না? তো এটা হচ্ছে এসইওটাও একবারে ফেলে দেওয়া যাবে না, লাইক ইউটিউবকে তো বলতে হবে যে আমার ভিডিওটা এই টাইপের, তাই না? তো এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। চারটা বলছি না, আরেকটা যদি বলি তাহলে আরেকটা আসে হচ্ছে আপনার মার্কেটিং। ঠিক আছে, আপনার ভিডিওটা কিভাবে শেয়ার দিচ্ছেন, কোথায় মার্কেটিং করতেছেন, মানে বিষয়টা বলি যে সাপোজ আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, এখন সাথে সাথে আপনি আপনার আলাদা যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেমন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এসব জায়গায় আপলোড করতে হবে। অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিউজ আসতেছে না, বাট টিকটকে এমন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ওখান থেকে ট্রাফিক চলে আসবে। সো মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই 5টা জিনিস যদি ফলো করা যায় তাহলে ভীষণ ইম্পর্টেন্ট 5টা ফ্যাক্টর, অবশ্যই গুরুত্বপূর্ণ 5টি ফ্যাক্টর তুমি উল্লেখ করেছো। আমার দর্শকদের জন্য আমি একবার রিপিট করে দিই। হোসেন যে বিষয়গুলোকে উল্লেখ করলো, প্রথমত হচ্ছে কন্টেন্ট। আপনার কন্টেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি কন্টেন্ট ভালো না হয়, বাকি কোনো কিছু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে না। পার্সোনালি আমার মনে হয় যদি একটা ভিডিও ভালো হয়, যদি আপনার ভিডিওটা ভালো হয়, তাহলে সেই ভিডিও আজকে না চললেও আগামী দিনের বা পরশু বা তারপরে বা মাসের পর মাস পড়ে থাকার পরেও যদি সেই বিষয় রিলেটেড কোনো কিছু যদি খুব মার্কেটের ডিম্যান্ড তৈরি হয়ে যায়, তাহলে আপনার ভিডিও ভালো হলেও সেই ভিডিওটা কিন্তু একটা না একটা সময় চলবে। তাহলে আলটিমেটলি আপনার ভিডিওটা ভালো হওয়া প্রয়োজন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং এসইও, এবং সেই সঙ্গে সঙ্গে মার্কেটিং সম্পর্কে যে বিষয়টা বললো, অবশ্যই একটা সময় ছিল যখন আমরা ভিডিও শেয়ার করতে বারণ করতাম, ভিডিও শেয়ার করুন না। কিন্তু ঘটনা হচ্ছে যে মাঝে মাঝে আপনার চ্যানেল সম্পর্কে অন্যান্য প্ল্যাটফর্মে আপনি কিছু ভিডিও পাবলিশ করতে পারেন, সেখান থেকে অডিয়েন্সকে আপনার চ্যানেল সম্পর্কে একটু পরিচিতি দিতে পারেন, যাতে তারা ইন্টারেস্টেড হয়ে আপনার চ্যানেলের মধ্যে আসতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, টিকটক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। নিশ্চয়ই এই সমস্ত জায়গাতে যদি আপনি আপনার ছোট ছোট টিজার যাকে বলে সেগুলো যদি আপনি পাবলিশ করতে পারেন, বা আপনার কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও যাই হোক না কেন, আপনি যদি সেখানে পাবলিশ করেন, তাহলে সেখান থেকে কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে আসবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো ওভারঅল এই যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছে, একজন নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউবে কাজ করতে শুরু করেছেন, অবশ্যই মাথায় রাখবেন। আমার মনে হয় যে খুব দ্রুত আপনি বেনিফিট পাবেন, খুবই দ্রুত আপনি বেনিফিট পাবেন। ওকে হোসেন, নেক্সট একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে দেখো, এই যে আমরা ফেসবুকের কথা বললাম, ইউটিউবে টিকটকের কথা বললাম, রিলসের কথা বলছি, ইনস্টাগ্রামের কথা বলছি। দেখো যখন 2017 সাল এই সময় আমরা যখন শুরু করেছিলাম, 17-18 এই সময় শুরু করেছিলাম, তখন কিন্তু এই সমস্ত জিনিস ছিল না, ইভেন শর্টসও ছিল না, শুধুমাত্র একটাই ফরম্যাট ছিল, লং ফরম্যাট। এখন কিন্তু তখন কিন্তু অডিয়েন্সের কাছে ওই একটাই অপশন, লং ভিডিও দেখতেই হবে, লং ভিডিও ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন নেই। কিন্তু যখন থেকে এই যে শর্ট ফরম্যাটে ভিডিও আসা শুরু করলো, অডিয়েন্স কিন্তু লং ছেড়ে শর্টের মধ্যে যাওয়া শুরু করলো, এবং প্রচুর পরিমাণে অডিয়েন্স কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে মানুষের। এই সময়ে দাঁড়িয়ে লং ভিডিওর কি ডিম্যান্ড কমছে, বা লং ভিডিওর সত্যি লং ভিডিও নিয়ে ইউটিউবে সাকসেস পাওয়াটা কি শর্টের জন্য বা এই ছোট ফরম্যাটের ভিডিওর জন্য একটা ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে? তোমার কি মনে হয়? কিছু কিছু জায়গায় দেখা যায় যে লং ছাড়া হবেই না, ওটা শর্ট দিয়ে, যদিও ইউটিউবে নতুন আপডেট আসছে যে 3 মিনিটের লং আপলোড করা যাবে, তারপরে হচ্ছে কিছু কিছু ভিডিও থাকে যেটা 5 থেকে 7 মিনিটের মধ্যে কভার করা পসিবল না। ইম্পর্টেন্ট কিছু কোর্স লাইক বড় বড় যেসব জায়গা থাকে, তো এইগুলো জায়গা তো লং থাকবে, কিন্তু মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে এই জায়গাগুলো ছাড়া, লাইক কিছু প্রয়োজনীয় জায়গা ছাড়া। হ্যাঁ, নর্মালি এন্টারটেইনিং যে বিষয়গুলো, এগুলো শর্টসে চলে আসছে, এবং মানুষ এখন শর্টস পছন্দ করে, খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে যারা লং ভিডিও তৈরি করে, সেই লং থেকেও হচ্ছে কিছু কিছু শর্টস ভিডিও আপলোড করা উচিত। আর শর্টসের গুরুত্ব অনেক বেশি একদম। এখন এই সময়ে এসে শর্টস আসার পরে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন আর লং ভিডিও দেখতে চায় না, মানুষ এখন বেশি সময় ধরে দেখতে চায় না, ওই 1 মিনিটের মধ্যেই যা সবকিছু প্যাক করে দিলে ভালো হয় মানুষের জন্য। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলেছো যে বেসিক্যালি লং ফরম্যাটটা টিউটোরিয়াল ভিডিওর জন্য, কোনো কিছুকে শেখানোর জন্য কিন্তু সব থেকে বেশি এফেক্টিভ এই মুহূর্তে। আর যেটা আগে ছিল যে এন্টারটেনমেন্টের জন্য অডিয়েন্স যে লং ভিডিওগুলো দেখতো, এখন ধীরে ধীরে কিন্তু এন্টারটেনমেন্ট শর্ট ভিডিওর মধ্যে সব থেকে বেশি এন্টারটেন হচ্ছে, ফলে অডিয়েন্স কিন্তু সেই দিকে সুইচ করে যাচ্ছে। তো আমারও পার্সোনালি মনে হয় যে এই মুহূর্তে যে দাদা, আমি নিজেও দেখি না, আমি নিজেও লং ভিডিও খুব বেশি একটা দেখি না, বাস্তবিক তাই। আমি নিজেও লং ভিডিও খুব বেশি একটা দেখি না। কোনো কিছু শেখার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা শর্টের থেকে অনেক বেশি লংকে প্রেফার করি, যখনই শেখার বিষয় আসে। তো
এইবার of course, আমি সেটাই এই বললাম। জন্যই বোধহয় ইউটিউবের অ্যালগরিদম আর ফেসবুকের অ্যালগরিদমের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যে যখন আমরা কোনো কিছুকে শিখতে চাই তখন আমরা কিন্তু ইউটিউবে আসি, আর যখন আমরা এন্টারটেন হতে চাই তখন কিন্তু আমরা ফেসবুকে গিয়ে ভিডিও দেখি। এই যে বেসিক ডিফারেন্স আছে, ঠিক ফেসবুক টিকটক চলে যায় বোধহয়, এর জন্যই বোধহয় টিকটকেও ফেলে দেওয়া যাবে না এই সময়। অবশ্যই। হোসেন, খুব সুন্দরও হচ্ছে, মানে আজকের পডকাস্টটা অডিয়েন্স বলতে পারবে যে এক্স্যাক্টলি তাদের কেমন লাগছে। দর্শক বন্ধুদের বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটনটাকে ক্লিক করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলগুলোকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমি হোসেন টেক এই চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো, এবং অবশ্যই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল বিডেক্স প্ল্যানকেও সাবস্ক্রাইব করবার জন্য বলবো যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। নেক্সট যে বিষয়টা জানতে চাইবো হোসেন, 2025 চারিদিকে, মানে শুধুমাত্র আমি ইন্ডিয়াতে বসে কথা বলছি, তুমি বাংলাদেশে বসে কথা বলছো, আমাদের দুটো দেশেরই, এশিয়া মহাদেশের দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা কম বেশি প্রায় একই ধরনের। তো আমাদের এখানে আমার মনে হয় পার্সোনালি যে আমাদের যে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা বড় হচ্ছি, এখানে দিনের পর দিন চাকরির বাজারটা কিন্তু দিনের পর দিন সংকুচিত হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য সেক্টরের সাফল্যের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে কমছে এবং কম্পিটিশন লেভেলটাও বাড়ছে, যে কারণে একটা ভালো বিকল্প হয়ে উঠছে ক্রমশ সোশ্যাল মিডিয়া বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো, যে প্ল্যাটফর্মের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ ভালো রকমের সাফল্য পেয়ে একটা স্থিতিশীল জীবনযাপন করছে। তো আমার পার্সোনালি মনে হয় যে অনেকেই ইউটিউবকে কেরিয়ার হিসেবে অলরেডি গড়ে তুলেছে এবং ইউটিউবকে কেরিয়ার বানিয়ে অনেকে সফল হয়ে গেছে, কিন্তু যে পরিমাণে কম্পিটিশন বাড়ছে, যেভাবে মানুষের চাকরির বাজারটা ক্র্যাশ করছে, একটা ব্যবসায় সাফল্যের জায়গাটা কমছে, মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, মানুষের জীবনে অভাব অনটন হতাশা যেভাবে বাড়ছে, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে ইউটিউব কি একটা দারুণ রকমের ক্যারিয়ার হয়ে উঠতে পারে আগামী প্রজন্মের কাছে? তোমার কি মনে হয়? এটা অনেক ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের ব্যাখ্যা আসলে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। বিষয়টা এরকম যে ইউটিউব অফকোর্স এক কেরিয়ার হিসেবে নেওয়া যায়, অনেক বড় বড় ইউটিউবার আছে তারা এখন সাকসেসফুল। আমি ইন্ডিয়ার একজন ইউটিউবারকে দেখি, টেক বার্নার, মেবি আপনিও দেখেন, ওনার কন্টেন্ট থেকে শুরু করে ওনার স্ট্র্যাটেজি, ওনার বিজনেস স্ট্র্যাটেজি সবই দেখি আমি। তো কোথা থেকে কোথায় চলে আসছে, সেই ইউটিউব থেকে ধরে এখন সে নিজের ওয়াচ তৈরি করছে রিসেন্টলি দেখলাম, দেন হচ্ছে আরো কিছু কোম্পানি আছে, মেবি লেয়ার্স নামে ক্লথিং কোম্পানি, কি স্টিকার টাইপের, অনেক বড় বড় ভালো মানে পজিশন তৈরি করে ফেলছে জাস্ট ইউটিউব থেকে এসে। কিন্তু এখানে কি হয়, অনেকে হচ্ছে এই সাফল্য দেখে মানে ইনস্ট্যান্ট চিন্তা করে নেয় না ইউটিউবে যা একটা কিছু করে ফেলবো, হ্যাঁ ইউটিউবে আসবো ধুমধাড়াক্কা ভিডিও দেবো এবং ভিডিও থেকে, কিন্তু এটা অনেক সময় অনেকের ধৈর্যের লিমিট থাকে, কারোর ধৈর্য এতটুকু, কারোর ধৈর্য এতটুকু। এখন আসে ঠিক আছে, কেউ আসলে হয়তো প্রথমে সাকসেসফুল হয়ে যায়, কোনো হইতে পারে তার কন্টেন্টের, তার কথা বলার ধরন, কিংবা তাকে অডিয়েন্স ভালো রিলেট করতে পারছে, রাইট? তো এটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেকে ধাম করে সাকসেসফুল হয়ে যেতে পারে। কিন্তু নর্মালি কি হয় যে আপনার কন্টেন্ট ছাড়া, লাইক ভালো ভালো কন্টেন্ট ছাড়া আপনি কোনোভাবেই উঠতে পারবেন না। আপনার একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেল, পরে দেখা যাচ্ছে আপনি আর ভালো কোয়ালিটি দিতে পারছেন না, তখন কি হয়, ডাউন হয়ে যায়, তখন ডিপ্রেশনে চলে যায় যে ভালোই তো আসতেছিল, হঠাৎ করে আবার আসতেছে না কেন, এরকম দ্বিতীয়তে দেখা যাচ্ছে হচ্ছে না, দেন ছেড়ে চলে যায়। এখন সব কিছু বাদ দিয়ে যখন ইউটিউবে পড়ে থাকে এবং লাস্টে যখন ছেড়ে যায় তখন এই টাইমটা ওয়েস্ট, সবকিছু মানে ওয়েস্ট হয়ে যায়। তো আমার মনে হয় প্রথমে একটু টেস্টিং এর জন্য করা উচিত, প্রথমে হচ্ছে 4-5 মাস একটু টেস্টিং এর জন্য করা উচিত, প্রথমে ক্যারিয়ার হিসেবে না নিয়ে দেখা উচিত যে আসলে সে কতটুকু দিতে পারছে, পাবলিক তাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে, কারণ এখানে সব অল অ্যাবাউটস পাবলিক, এখানে সব পাবলিক যদি না অ্যাকসেপ্ট করে তাহলে কিচ্ছু করার নাই। সো এটা প্রথমে একটু টেস্টিং করা উচিত, তারপরে যদি মনে হয় না আমাকে অ্যাকসেপ্ট করতেছে এবং আমি ঠিকঠাক মতো দিতে পারছি এবং আমার মনে হচ্ছে না ভবিষ্যতে এখান থেকে কিছু না কিছু করতে পারবো, দেন ক্যারিয়ার হিসেবে অফকোর্স নেওয়া যায়। এবং লাইক এটা হচ্ছে অডিয়েন্স, যদি আপনার অ্যাক্টিভ অডিয়েন্স থাকে তাহলে সেগুলোকে আপনি পরবর্তীতে অ্যাজ এ বিজনেসে আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে সুইচ করাতে পারবেন। একদম ভালো একটা জায়গাটাকে ধরেছো হোসেন। আমি দর্শক বন্ধুদের একটু তুমি যেটা বললে সেটাকে একটুখানি ধরিয়ে দিয়ে বলতে চাই যে অবশ্যই আমাদের অনেকের মনে হতো, অনেকের সাফল্য দেখে মনে হয় যে এটা বোধহয় আমিও পারবো, কিন্তু বাস্তবে সেই কোয়ালিটি আমার ভিতরে আছে কিনা, বা সেই কোয়ালিটি যদি নাও থাকে, আমাদের কারোরই হয়তো অনেকেরই ছিল না। পার্সোনালি আমার তো সেই কোয়ালিটি ছিল না, কিন্তু ভালো লাগতো, সেই জন্য ট্রাই করতে করতে, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করতে করতে, চেষ্টা করতে করতে আজকের এই জায়গাটা পৌঁছে গেছি যে হ্যাঁ এইভাবে ক্যামেরা ফেস করতে হয়, এইভাবে কথা বলতে হয়, এইভাবে এটা করতে হয়, কীভাবে ভিডিও তৈরি করতে হয় ইত্যাদিতে বিষয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি হয়ে গেছে। তো যারা ভাবছে যে অন্যের সাফল্য দেখে ভাবছে যে আমিও পারবো, তারা যদি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছে,
তাদের যদি মনে হয় যে না আমি পড়াশোনাটা বাদ দিয়ে আমি ইউটিউবে ক্যারিয়ার তৈরি করব, সব কিছু ছেড়ে ছুড়ে তুমি চলে এলে, শেষে আলটিমেটলি দেখলে যে ইউটিউবে কিছু করতে পারলে না, আবার পড়াশোনাটাও শেষ হয়ে গেল। তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুবই বোকামো একটা সিদ্ধান্ত। সুতরাং দেখো, ইউটিউব তোমাকে মানে সাপোর্ট করুক বা না করুক, ইউটিউবে তুমি সাফল্য পাও বা না পাও, জেনারেল যে এডুকেশন সিস্টেম রয়েছে এই সিস্টেমটার মধ্যে যদি তুমি থাকো এবং সেখানে যদি তুমি ফুল এফোর্ট দাও, তাহলে সে কিন্তু তোমাকে সফল করবেই এবং তুমি সেখান থেকে কিন্তু লাইফ টাইম একটা ব্যাকআপ পাবেই। সুতরাং যেখানে এফোর্ট দিলে আমি নিশ্চিতভাবে সফল হব, সেই জায়গাটাকে কখনো ভুলে যাওয়া উচিত না। তোমার পড়াশোনার জায়গাটাকে তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। তার পাশাপাশি তুমি টেস্ট করা বা টেস্টের জন্য টেস্ট করতে পারো। কিছু ভিডিও তৈরি করলে তুমি দেখলে অডিয়েন্সের রিয়াকশানটা কেমন আছে, এবং তোমার অডিয়েন্সের রিয়াকশান যদি ঠিক থাকে তাহলে ইউটিউব অ্যালগোরিদমও তোমাকে সাপোর্ট করবে। ইউটিউব অ্যালগোরিদম আলাদাভাবে কাউকে কোনো সাপোর্ট করে না। অ্যাকচুয়ালি ইউটিউব অ্যালগোরিদমের সাপোর্ট মানে হচ্ছে অডিয়েন্সের সাপোর্ট। অডিয়েন্স যদি কাউকে পছন্দ করে তাহলে ইউটিউব অ্যালগোরিদমও তাকে সাপোর্ট করে তাকে আরও অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। জাস্ট এইটুকুনি হচ্ছে অ্যালগোরিদমের কাজ। সুতরাং তোমার মধ্যে সেই সম্ভাবনা, সেই পোটেন্সিয়ালিটি আছে কি না সেটাকে যদি বোঝার জন্য তুমি একটু টেস্ট করো, দুটো ভিডিও তৈরি করো, কয়েকটা ভিডিও তৈরি করো, তাহলে তুমি বুঝতে পারবে যে ইউটিউবে তোমার ক্যারিয়ারটাকে তুমি তৈরি করতে পারবে কি না। সুতরাং সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, আমাদের মধ্যে আমার পরিচিত অনেকেই রয়েছেন যারা চাকরিতে তেমনভাবে স্যাটিসফাইড নয়, সেই জন্য চাকরিটাও ছেড়ে দিয়ে ইউটিউবে আসতে চাইছেন, ক্যারিয়ার গড়তে চাইছেন, কারণ অনেকে ভালো এখান থেকে উপার্জন করছেন। তো আমি বলবো যে যেটা আমাদের কাছে আছে সেটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, সেটাকে সঙ্গে নিয়েই চলা উচিত, এবং চলার পথে যদি ইউটিউব আমাদেরকে সাপোর্ট দেয়, ইউটিউব থেকে যদি আমার ক্যারিয়ার তৈরি করার মতন সম্ভাবনা যদি আমি দেখতে পাই, তখন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সব কিছু ছেড়ে ইউটিউবে আসাটা খুবই বোকামোর একটা পরিচয় হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আপনার কাছে, একটা প্রশ্ন, যদি আপনার পডকাস্টে আমি প্রশ্ন করলে বিষয়টা কেমন হয়ে যায়, তারপরও কথা হচ্ছে আপনি মনে হয় যে আগে আপনি একটা জব করতেন, আমি যতদূর জানি অনেক আগে থেকে তো আপনার সাথে পরিচয়, এখনো করতেছেন না? তার মানে জবের পাশাপাশি আপনি ইউটিউবিং করতেছেন। তাহলে এইটা দেখে মানুষ বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটার পিছনে কতটা এফোর্ট দেওয়া লাগে। এইটুকু দেখলেই বুঝতে পারবেন যে সারাদিন জব করার পরে এই যে সন্ধ্যার পর এই পডকাস্টটা হচ্ছে রাত 11টার সময়, ঠিক আছে? এখন বাজে 11টা, 12টা বাজে ইন্ডিয়াতে, এখন 12টা বাজে। আমি অডিয়েন্সকে যদি দেখাই, ওকে, সো এই এফোর্টটা আপনাকে দিতে হবে। এমনি এমনি কোনো কিছুই আসবে না। দাদা অনেক আগে থেকে দাদার সাথে আমার পরিচয়, ঠিক আছে? দাদা যথেষ্ট পরিশ্রমী, আমি দেখছি, অনেক আগে থেকে দেখছি দাদাকে যথেষ্ট পরিশ্রমী, এবং ভিডিওর প্রতি কতটা ডেডিকেটেড সেটা আপনারা চ্যানেল দেখলে বুঝতে পারবেন, ভিডিওক্স প্ল্যান দেখলে। সো এফোর্ট তো আপনাকে মাস্ট দেওয়া লাগবে। এমনি এমনি কিচ্ছু হবে না, এমনি এমনি আপনি কিচ্ছু পাবেন না, কোনো জায়গা থেকে কিছু পাবেন না। শুধু ইউটিউব না, আপনি কোথাও কিছু করতে পারবেন না। আপনি বড় বড় ক্রিয়েটরকে দেখেন যারা এখন সাকসেসফুল, তারা এক সময় অনেক ইফোর্ট করছে, মানে এই যে তাদের এই যে কর্মের ফল হয়তো এখন ভোগ করতেছে, বাট আপনি কর্মের ফলটা দেখলেন বাট তার পরিশ্রমটা দেখলেন না, এটা তো হবে না। তবে পরিশ্রম করলে কোথা থেকে হতাশ। আরেকটা বিষয় যেটা দেখো, আমি শুরুতে যখন ভিডিওটা জার্নিটা শুরু করেছিলাম, তখন দেখো দুমদাম করে অনেক ভিডিও তৈরি করেছি, না বুঝে, কন্টেন্টের কোনো স্ট্র্যাটেজি ছিল না। এখন কিন্তু একটা কন্টেন্ট বানাতে গিয়ে আমাকে ভাবতে হয় যে এই কন্টেন্টটা অডিয়েন্সের জন্য কতটা ফ্রুটফুল হবে, অডিয়েন্স কতটা এটাকে কীভাবে নেবে, অডিয়েন্সের আদৌ প্রয়োজন আছে কিনা। আমার কাছে কিন্তু এখন অনেক টপিক আছে, মানে আগে যেটা প্রবলেম হতো টপিক থাকতো না, একটা কিছু বানাতাম, কিন্তু এখন আমার কাছে অনেক টপিক আছে, কিন্তু যে কোনো টপিকের উপর আমি ভিডিও বানাতে পারি না। আমাকে খুব ভাবতে হয় যে এই টপিকটা অডিয়েন্সের সঙ্গে যাবে কিনা। যেমন আমি রিসেন্ট তোমাকে একটা উদাহরণ দিই, পরশু দিন একটা ভিডিও পাবলিশ করেছিলাম হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটের উপরে, খুব ভালো ছিল, কিন্তু পার্সোনালি আমি জানতাম যে ভিডিওটা অ্যাটলিস্ট 10,000-এর কাছাকাছি ভিউ হওয়া উচিত বলে আমার মনে হয়েছিল, কিন্তু ভিডিওটাতে 3,000 ভিউ হয়ে ভিডিওটা থেমে গেছে। আমি নিজেই পার্সোনালি ভিডিওটাকে বন্ধ করে দিয়েছি, ডাউন করে দিয়েছি। তো দেখো, আমি এটা একটা এক্সপেরিমেন্টই করলাম, কারণ আমার কাছে হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে আমি এর আগে কোনোদিনও ভিডিও তৈরি করিনি, এই ফার্স্ট টাইম আমি ভিডিও তৈরি করলাম হোয়াটসঅ্যাপের। এবার দেখো এই এক্সপেরিমেন্টটা কিন্তু কাজ করেনি। তো সুতরাং বুঝতেই পারছো যে এটা কতটা চ্যালেঞ্জিং, কতটা মানে প্রতি মুহূর্তে কতটা ভেবে ভেবে একটা কন্টেন্ট নির্বাচন করতে হয়। সেই ভিডিওটি চ্যানেল থেকে ডিলিট করে ফেলছেন, প্রাইভেট করে দিয়েছি, মানে প্রাইভেট। প্রচুর পজিটিভ কমেন্টও রয়েছে, যেটা কমেন্ট রয়েছে, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম অডিয়েন্স যেহেতু এটাকে রিজেক্ট করছে, সুতরাং ধরে নিতে হবে যে ওই কন্টেন্টটা এই মুহূর্তে আমার চ্যানেলের জন্য খুব একটা উপযুক্ত নয়, সেই জন্য ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া আছে। সুতরাং যত সময় গড়াচ্ছে
চ্যালেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়ছে। এবার যে কোশ্চেনটা তোমার কাছে জানতে চাইবো, আজকের ডেটে দাঁড়িয়ে শুরু করেছিলে যখন, তখন একরকমের অনুভূতি ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার চ্যানেল সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি, তোমার অনুভূতিটা কি? আমার তো অনেক ভালো লাগে দাদা। আমার যখন একজন এসে বলে যে ভাই আপনার কাছ থেকে শিখছি, আপনার কাছ থেকে জানতে পারছি, আপনার জন্য আমি, এরকম অনেক ক্রিয়েটর আছে যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার এখনো মিলিয়ন হয় না, তো তারা এসে বলে যে দাদা তোমার কিংবা ভাই তোমার ভিডিও দেখে আমরা চ্যানেল খুলছিলাম এবং আজকে আমার এই অবস্থা, তখন মানে আমার আর টাকা কি দরকার? আপনি বলেন যে আমার টাকা লাগবে, আর আমার কি আর টাকা লাগবে? আমার তো এটাই পাওয়া, এটা খুবই ভালো লাগে। আমি এনজয় করি, আমি কন্টেন্ট এনজয় করি। আর আমি অ্যাকচুয়ালি কি, আমি দেখবেন যে আমার চ্যানেলের অনেক উত্থান পতন আছে, এক সময় উঠছে নামছে। তো আমি বেসিক্যালি আমার মনের উপর বেশি প্রায়োরিটি দিই, যে আমার যখন ভালো লাগে তখন ভিডিও তৈরি। এই জন্য এখনো পর্যন্ত থামি নাই। আমি অনেক ক্রিয়েটরকে দেখছি যে চলে গেছে, এখন আর টোটালি ভিডিও টিডিও করে না, আমি কিন্তু কখনো চলে যাই নাই। কিছু কিছু সময় হয়তো বা কিছুটা ডাউন ছিল, আবার ওটাকে তুলছি। ওটা কিছু স্ট্র্যাটেজি আছে যেটা মেনটেন করলে আবার উঠে যায়। দেখো, এটাও তো ঠিক যে আমাদের, তুমি যে ধরনের ভিডিওগুলো তৈরি করেছো, এই ভিডিও দেখে অনেকেই সাফল্য পেয়েছে, নিশ্চয়ই অনেকেই তোমাকে সেই প্রশংসা তো অবশ্যই করবে যে তোমার ভিডিও দেখে সাফল্য পেয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এমন অনেক অডিয়েন্স আছে, আমার পার্সোনালি মনে হয় যে তারা কোনো কিছুকে ধৈর্য ধরে দেখেন না বলে তারা কিন্তু ভিডিও থেকে সাফল্য পাচ্ছেন না। আর তাই যেহেতু সাফল্য পাচ্ছেন না, তিনি কিন্তু এসে নেগেটিভ কমেন্ট, সেরকম নিশ্চয়ই সেই অভিজ্ঞতাও তোমার আছে। এই ধরনের কমেন্ট তুমি কিভাবে হ্যান্ডেল করো, বা এই সম্পর্কে? আমি এটা আরো মানে আমার যদি নেগেটিভ, এমন না যে আমি 100% কারেক্ট দিতে পারছি, লাইক ভুল হইতেই পারে। সো আমার যদি কোনো ভুল মানে দেখায় বলে যে এটা ভুল হচ্ছে, তো এটা আমার খুবই ভালো লাগে। আর যে নেগেটিভের কথা বলতেছেন, যে গালিগালাজ কিংবা আমার ভালো লাগে, আমি ওটাকে কারেক্ট করতে পারি। অযৌক্তিক ভাবে যারা দেয় তাদেরকে আমি চিন্তাই করি না, আমি এটা ভাবি যে এটা হবে। এটা আমি অনেক সোশ্যাল সাইটে অনেক কন্টেন্টের নিচে কমেন্টে পড়ি, তো সো আমার এটা লাগে না। আর যদিও আমার চ্যানেলে খুবই মানে আমার অডিয়েন্স গুলো খুবই ভালো, আমার এই পর্যন্ত আমি এমন কোনো কমেন্ট দুই একটা ডিপ্রেশনে ফেলাই দেই নাই, লাইক এরকম কমেন্ট কেউ করে নাই। আমি তো কন্টিনিউয়াসলি। সো থ্যাংক ইউ সো মাচ। আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার ভিডিও দেখে, অনেক অনেক ধন্যবাদ। আমি অলওয়েজ মোটিভেটেড হই আপনাদের দিয়ে। আপনাদের কমেন্ট যখনই পড়ি আমি মোটিভেটেড হই। আর হোসেন, দেখো, সারাদিনে মোটামুটি 500 থেকে 600 1000 এরকম কমেন্ট আসে, তো তার মধ্যে 1% 2% মানুষ যে নেগেটিভ কমেন্ট করবে না এমনটা কিন্তু নয়। এটাই খুব ন্যাচারাল ব্যাপার, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। এমনটাও না, 1-2% মানুষ কিন্তু নেগেটিভ কমেন্ট করবে। তো আমার মনে হয়, পার্সোনালি মনে হয় যে আমাদের চ্যানেলগুলোতে, তোমার চ্যানেল দেখেও আমার যেটুকুনি মনে হয় যে দেখো, সারাদিনে যদি আমি খুব কম করেও যদি 500 কমেন্ট ধরি, তার মধ্যে যদি 1% কেউ আমি যদি ভাবি নেগেটিভ কমেন্ট ধরি, তো দেখবে যে বোধহয় তার থেকেও খুবই কম সংখ্যক নেগেটিভ কমেন্ট থাকে। তো এই কমেন্টটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই অডিয়েন্সগুলো আসে, তারা ভাবে যে ওভারনাইট রাতারাতি কোনো কিছু করে ফেলবো, কিন্তু ভাই রাতারাতি কোনো কিছু হবে না। ইউটিউবে সত্যি কথা বলতে আমরা নিজেরাও রাতারাতি কোনো কিছু করতে পারিনি। হ্যাঁ, তো কিছু ক্ষেত্রে হয়তো আমরা ভিডিও দেখাচ্ছি যে আপনি এইভাবে করুন, তো এটা একটা প্রসেস, একটা লং টার্ম জার্নি। সেই জার্নিটা আপনাকে ফলো করতে হবে। সেই জার্নিটা যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু কেউ আপনাকে সাফল্য এনে দিতে পারবে না। এক্স্যাক্টলি। আমরা জাস্ট ওয়েটা বলে দিই যে এই ওয়েতে কাজ করুন, ঠিক আছে? শর্টকাট ওয়ে হইতে পারে যে এইখানে যান, এই শর্টকাট ওয়ে ফলো করুন, যেতে হবে। কারণ আপনাকে তো যাইতে হবে না, আপনি তো বাসায় বসে ঠাস করে ওখানে যাইতে পারবেন না। অবশ্যই যেতে পারবেন। হোসেন, এবার একটা খুব পার্সোনাল কোশ্চেন জানতে চাইবো, যে তোমার প্রিয় ইউটিউবার যাদেরকে দেখে তুমি এই ইউটিউব চ্যানেল তৈরি করার কথা ভেবেছিলে, বা যাদের কথা তোমার পার্সোনালি মনে হয়, তো এরকম যদি পুরোনো দিনের কোনো ইউটিউবার বা এখনো রয়েছেন এরকম কোনো ইউটিউবারের নাম যদি তুমি মনে করতে চাও, তাহলে অবশ্যই। অফকোর্স। আমি শুরুতে হচ্ছে যখন 2017 সালের দিকে শুরু করি, তখন টেকনিক্যাল গুরুজি, আপনাদের ইন্ডিয়ান একজন ইউটিউবার, যার ভিডিও আমি তখন দেখতাম, তখন টেকনিক্যাল যে এক্সপ্লেন গুলো করতো ওগুলো দেখতাম। ইভেন আমার চ্যানেলেও আমি ওই টাইপেরও ভিডিও তৈরি করছি, বাট দেখি যে ওই টাইপের, তখন দেখলাম যে এই টাইপের কন্টেন্ট থেকে আমার ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এগুলো মানুষজন দেখতেছে, তো এই জন্য আর ওই টাইপের কন্টেন্ট তৈরি করতাম না। বাট ওই টাইপের কন্টেন্ট প্রচুর দেখতাম, টেকনিক্যাল গুরুজি। আর বাংলাদেশে হচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের ভিডিও দেখতাম, সোহাগ 360। তো এই দুইজন হচ্ছে অনেক লাইক ভালো লাগতো আর কি। তো ভালো লাগা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, ভালো লাগা চেঞ্জ হয়। এমন হইতে পারে যে নতুন নতুন ক্রিয়েটর আসে,
ভালো ভালো আঙ্গিকে ভিডিও তৈরি করে অন্যভাবে, তো চেঞ্জ হয়, কিন্তু শুরুটা ওনাদের দিয়ে। নিশ্চয়ই আমারও খুব প্রিয় দুজন ইউটিউবারের কথা তুমি বললে, এদের প্রচুর ভিডিও শুরুর দিকে আমিও দেখেছি, আমি অনেক কিছু শিখছি, আমি ওনাদের কাছ থেকে আসলে অনেক শিখছি। তোমার এই জার্নিতে সবটাই যে ঠিকঠাক করেছো তা তো নয়, এমনটা হয় না, অনেক ভুলও আমরাও করেছি, অনেক ভুল করেছি। না না না, তোমার কাছে মনে হয় যে কোন জিনিসগুলো সব থেকে বেশি ভুল ছিল, যে ভুলগুলো না করলে হয়তো আরো বেটার হতে পারতো তোমার চ্যানেলটা? সবথেকে বড় ভুল আমি রেগুলার ছিলাম। নতুন যারা আসতে চাইছে তারা যেন এই ভুলগুলো না করে, তারা যেন একটু সচেতন হয়ে যায়। তোমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে সেই জন্য আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আমি বেসিক্যালি ভুলটা সবথেকে বড় ভুল হচ্ছে আমি রেগুলার ছিলাম না। ইউটিউব বলেন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে বলেন, রেগুলার না থাকলে কিচ্ছু হবে না। আমার সব থেকে বড় ভুল, আমি কন্টেন্টে পরে আসি, বাট আমার সব থেকে বড় ভুল হচ্ছে আমি রেগুলার ছিলাম না। রেগুলার থাকলে আমার আরো ভালো গ্রো হইতো, আমার চ্যানেল আরো বেশি সাবস্ক্রাইবার পেতাম, আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারতাম। আর আমার মনে হয় যে আমার এই একটাই হচ্ছে সব থেকে বড় ভুল, আর ভুল তো আমি দেখি না আমার। ওকে হোসেন, নেক্সট যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে চ্যানেলে একটু ভিউটা ড্রপ করেছে, চ্যানেলে ভিউ কম, অনেকেই বলছেন ভিউ কম। আমার পার্সোনালি আমার চ্যানেলেও ভিউ ড্রপ করেছে, সম্ভবত তোমার চ্যানেলেও সেই একই এফেক্ট আমরা দেখতে পাবো। কিন্তু তা সত্ত্বেও আমি দেখতে পাবো যে তোমার চ্যানেলে কিন্তু স্পন্সর ভিডিও তুমি কিন্তু নিয়মিতভাবে বানাচ্ছ। আচ্ছা, এত স্পন্সর ভিডিও বানাচ্ছ কিভাবে, যে এই সিচুয়েশনেও স্পন্সরশিপের জন্য কি বিশেষ কোনো স্ট্র্যাটেজি তোমার কাছে আছে? আমাদের যারা দীর্ঘদিনের ইউটিউবার রয়েছে, যারা কোনো স্পন্সরশিপই পায় না, তাদের জন্য কি, তাদেরকে একটুখানি বলতে পারো যে কিভাবে স্পন্সরশিপ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্পন্সরশিপ আমি নিজেই বুঝি না যে আমার থেকে অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা স্পন্সরশিপের জন্য আমাকে নক দেয় যে ভাইয়া আমরা স্পন্সরশিপ পাচ্ছি না। তারপরে হচ্ছে লাইক তারা স্পন্সরশিপ পায় না, আমি জাস্ট এটা বুঝি না কেন পায় না। আমার থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট, আমার থেকে ভালো ভালো ভিডিও তারা আপলোড করে এবং রেগুলার কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে একটু কন্টেন্টের ভিতরে এমন কিছু রাখা উচিত যে কোম্পানি একটু দৃষ্টি আকর্ষণ করবে আর কি, ঠিক আছে? লাইক আমাদের এমনভাবে কন্টেন্ট সাজানো উচিত আমাদের চ্যানেলে, যেখানে অন্য যে আমরা সাপোজ কোন একটা প্রোডাক্টের স্পন্সর করব, তো ওই টাইপের ওই ক্যাটাগরির কিছু জিনিস আমাদের চ্যানেলে রাখা উচিত। তাহলে মনে হয় যে আমরা মানে স্পন্সরশিপ যারা করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, তারা আমাদেরকে নক দেবে। আর যদি আপনি করে ফেলেন, লাইক আপনি অলরেডি 10-15টা স্পন্সরশিপ নিয়ে ফেলছেন, এখন আর কেউ নক দিচ্ছে না, তো আপনি তাদেরকেই নক দেন, তাদেরকেই 2-1বার নক দিয়ে নতুন কোনো ভার্সন কিংবা নতুন কোনো প্রোডাক্ট যদি আসে তাদেরকে বলেন যে এর আগে আমরা কাজ করছি একসাথে, সো আমরা আবারও করি নতুন প্রোডাক্ট। একটু অ্যানালাইসিস করলেই হয়, মার্কেট অ্যানালাইসিস। সো স্পন্সরশিপ পাওয়ার জন্য আমি যদি একটা ভিডিও আপলোড করছিলাম, এখানে ডিটেইলস আলোচনা করছিলাম, তো মেইন ফান্ডটা হচ্ছে এটা যে আপনার চ্যানেলে এমন কিছু থাকা লাগবে। আমি দেখেছি তুমি ওই ভিডিওটার মধ্যে ডিটেইলসে সমস্ত একদম ডিটেইলসে আমি ওটা বলছি। এখনো পর্যন্ত আমাদের দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত হোসেন টেকের এই ভিডিওটাকে দেখেনি, তাদেরকে বলবো যদি আপনি স্পন্সরশিপ নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করুন এবং এই চ্যানেলের এই স্পন্সরশিপ রিলেটেড এই ভিডিওটিকে অবশ্যই দেখে নিন, যেখান থেকে আপনি একটা ওভারঅল একটা গাইডলাইন পেয়ে যাবেন যে স্পন্সরের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে তাকে খুঁজে ফাইন্ড আউট করবেন, বা পুরনো স্পন্সর যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনি নতুনভাবে কীভাবে আপনি নতুন স্পন্সরশিপের ডিল কমপ্লিট করবেন। নেক্সট, 1 লাখ সাবস্ক্রাইবার যুক্ত একটা চ্যানেলের একটা স্পন্সরশিপের জন্য কত টাকা চাওয়া যেতে পারে? সেই চ্যানেলে অ্যাভারেজ ভিউ ধরে নাও 10,000 ভিউ আসে, ভিডিও ফেললে প্রত্যেকটা ভিডিওতে 10,000 ভিউ আসছে, তাহলে এরকম একটা চ্যানেল থেকে স্পন্সরশিপের জন্য কত টাকা ডিমান্ড করা যায়? লং ভিডিওর জন্য $200, মিনিমাম $200। এরপরে হচ্ছে কোম্পানির সাথে আপনার বার্গেনিং চলবে, মানে এর নিচে আর আসা যাবে না। আপনি চাইবেন $350-400, বাট এই 200 নিচে আসা যাবে না। আর শর্টস ভিডিওর জন্য এরকম $150, 100-100K সাবস্ক্রাইবার হইলে। এই মুহূর্তে ধরো এরকম একটা যদি সাইজের চ্যানেলই হয়, যে চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 10,000 ভিউ আছে, 10,000 ভিউ আছে অ্যাভারেজ ভিউ, আমাদের মতনই চ্যানেল, তাহলে এই ধরনের চ্যানেলের অ্যাডসেন্স থেকে কিরকম ইনকাম রেভিনিউ জেনারেট হতে পারে? আচ্ছা, এটা ডিপেন্ড করে যে আপনি সাপোজ মাসে 30টা ভিডিও দিচ্ছেন, প্রত্যেকটাতে 10,000 আসতেছে, আর আপনি মাসে 5টা ভিডিও দিচ্ছেন, সেখানেও 10,000 ভিউজ আসতেছে। ভিউজ কিন্তু কমই হচ্ছে 5টা ভিডিও দিলে। সেটা ডিপেন্ড করে আপনার চ্যানেলে কীরকম আপনি লাইক ভিডিও দিচ্ছেন, কতটা ভিডিও দিচ্ছেন। তো আমি যদি ভিউসের চিন্তা করি, লাইক কয় হাজার ভিউজে একটা চ্যানেলে 10,000 ভিউজ আসে, ঠিক আছে, বাট সে যদি ভিডিওই না দেয় তাহলে তো তার ওই 10,000 একটা ভিডিও, সাপোজ মাসে একটা ভিডিও দিলে তার তো ভিউজ তো 10,000ই হবে। তো মেইনলি হচ্ছে আমাদের এখন তো 2025 সালে 5,000-6,000 ভিউসে $1 দেয়, আমার দেয় আর কি টেক ভিডিওতে। অন্যান্য ভিডিওতে হয়তো আরও কম দেয়, কিছু কিছু ভিডিও আছে যেখানে আরও বেশি দেয়, 2-3 হাজার ভিউসে $1 দেয়।
তো ভিউস অনুযায়ী ইনকাম এমনই আসে। এরপর হচ্ছে আপনি যতটা ভিডিও তৈরি করবেন, যত ভিউস আসবে, বেসিক্যালি ভিউস না, অ্যাডের উপরেই টাকা আসে। তো এই ভিউস হিসেবে যদি আমি কাউন্ট করি তাহলে ওরকম, ওটা আপনার ভিডিওর ভিউসের উপর ডিপেন্ড করে এবং আপনি কতটা ভিডিও তৈরি করছেন। অনেক ইউটিউবারদের ধারণা যে টেক ইউটিউবারদের ইনকাম তুলনামূলকভাবে একটু বেশি। একদম, টেক ইউটিউবার ভিউস অনুযায়ী ইনকাম বেশি, ভিউজ অনুযায়ী ইনকামটা একটু বেশি তুলনামূলকভাবে। যেমন যারা ব্লগিং বা কুকিং রিলেটেড ভিডিওস তৈরি করছেন তাদের সাপেক্ষে কিন্তু টেক ইউটিউবারদের ইনকামটা তুলনামূলকভাবে একটু বেশি আছে। কিন্তু বেশি আরেকটা বিষয় দেখার যে টেক ইউটিউবারদের, বিশেষ করে আমাদের যে ক্যাটাগরি, এখানে ভিউটা কিন্তু খুবই কম। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। কুকিং এর ক্ষেত্রে যতটা ভিউ জেনারেট হয়, এই ধরনের ক্যাটাগরিতে কিন্তু ভিউ একেবারেই তুলনামূলকভাবে খুবই সামান্য। সুতরাং এখানে ইনকাম বেশি হতে পারে, ভিউ কম হওয়ার জন্য আলটিমেটলি ওভারঅল ইনকামটা কিন্তু খুবই লিমিটেড। আমাদের মধ্যে থেকে যাদের ধারণা আছে যে এই ক্যাটাগরিতে প্রচুর ইনকাম হয়, তাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে প্রচুর বিড রেট বেশি হওয়ার জন্য হয়তো কিওয়ার্ডের রেট বেশি আছে, কিন্তু আলটিমেটলি ভিউ কম হওয়ার জন্য কিন্তু এখানে সেই অনুরূপ ইনকাম নেই। সুতরাং তবে দাদা একটা কথা হচ্ছে টেক চ্যানেল আবার স্পন্সরশিপ বেশি আসে, অন্যান্য চ্যানেল থেকে স্পন্সরশিপ আবার টেক চ্যানেলে বেশি আসে, এবং অনেক মানে ভালো ভালো স্পন্সরশিপ আসে যেখানে আপনি অনেক টাকা পাবেন। সো অ্যাডের ইনকাম যদি আপনি চিন্তা করেন অতটা মানে লাইক আপনার সন্তুষ্ট হবেন না, কিন্তু স্পন্সরশিপের টাকা দিয়ে আপনার ফুল চ্যানেল, হ্যাঁ, ওই স্যাটিসফ্যাকশনটা এসে যাবে স্পন্সরশিপের টাকা দিয়ে। অ্যাডসেন্স হয়তো আপনাকে অতটা স্যাটিসফাইড করতে পারবে না, কিন্তু স্পন্সরশিপ সেই স্যাটিসফ্যাকশনটা এনে দেবে এই ক্যাটাগরিতে। এমন হয়েছে যে আমার হচ্ছে আমি এক মাসে অ্যাডের থেকে যে টাকা ইনকাম করছে, মানে এরকম একটা স্পন্সরশিপ থেকে আমি 3 মাসের টাকা ইনকাম করছি, 3 মাসে অ্যাডের টাকার সমান। তো টেক চ্যানেলে ইনকাম একবারে সব দিক থেকে কম তা বলা যাবে না, ভিউস অনুযায়ী কম এটা বলতে পারবেন, ভিউস কম সো ইনকামও কম, কিন্তু আপনার স্পন্সরশিপ আসবে। আপনি চাইলে আপনার যেহেতু টেক চ্যানেল, সেহেতু টেক গ্যাজেট টাইপের আপনি যদি কোনো বিজনেস করেন সেখানে আপনি কাস্টমার সুইচ করতে পারবেন। সো আপনার ব্রেনের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ইনকাম করবেন। এমন না যে আপনার ভিউজ কম আসলে ইনকামও কম হবে, যেটুকু ভিউজ আসে ওইটুকু নিংড়ায় ইনকাম করে নেন, দ্যাটস ইট। আমরা প্রায় আজকের পডকাস্টের শেষ প্রান্তে চলে এসেছি। হোসেন, তোমাকে শেষের দিকে একটা কথা জানতে চাইবো যে দেখো, বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, এটা বিশেষ করে ছাত্রদের জন্যই বলবো, যারা অনেকেই ইউটিউব নিয়ে একদম পুরো পাগলের মতন মেতে রয়েছে যে ইউটিউবার হব বলে। তো এই ধরনের মানসিকতা যাদের মধ্যে রয়েছে, যারা ইউটিউবার হবে বলে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে রয়েছে, তাদের উদ্দেশ্যে তোমার কি ওপিনিয়ন বা তাদের জন্য কি বলবে? না, এটা খুবই দুঃখজনক কথা। মানে পড়াশুনো ঠিক আছে, পড়াশুনো করে চাকরি করবা কি করবা না ওটা পরের কথা, বাট পড়াশুনো করাটা অনেক ইম্পর্টেন্ট। আগে এডুকেটেড হও, দেন হচ্ছে নিজেকে আগে তৈরি করো, নিজের ভিতরের চিন্তা ভাবনা এগুলোকে ডেভেলপ করো, এগুলো সব পড়াশোনার মাধ্যমে আসে, এগুলো ইউটিউবিং করলে পাবা না। ইউটিউবার হও অবশ্যই, পড়াশোনার ফাঁকে যে সময়টা অনেক সময় দেখা যায় অনেক ফাও কাজে আমরা সময় নষ্ট করি, এক্সপেরিমেন্ট করতে পারো, এখান থেকে অনেকে ইনকাম করতেছে। বাট সব কিছু ছেড়ে দিয়ে ইউটিউবে এসো না। এমনকি যদি পড়াশোনা করতে থাকো, এখনো শেষ হয় নাই, তাহলে হচ্ছে আগে পড়াশোনাটা অবশ্যই শেষ করো। পড়াশোনা তো মাস্ট শেষ করতে হবে। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, তারপরও ইউটিউবের পাশাপাশি পড়াশোনা মাস্ট করা লাগবে আপনাকে, ঠিক আছে? পড়াশোনা ছেড়ে কোনোভাবেই ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখাটা একদম মানে পাগলামি ছাড়া আর কিছুই না। এটা করা ঠিক না, একদমই ঠিক না। ইভেন আরো একটা কথা, যে আপনি পড়াশোনা না করলে বুঝতেই পারবেন না যে কিভাবে কি কাজ করতে হবে। ইউটিউবে আসবেন, ঠিক আছে, প্রথম দিকে আপনি কিচ্ছু যদি না জানেন, আপনার ইংলিশের ন্যূনতম একটুখানি নলেজ তো রাখা লাগবে, তাই না? তো সবকিছু হ্যাঁ, বেসিক নলেজটা তো রাখা লাগবে। সো স্টাডি অনেক ইম্পর্টেন্ট। আজকের পডকাস্টটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আজকে প্রথাগতভাবে আমরা যে ধরনের ইউটিউবে টেক রিলেটেড ভিডিওসগুলো তৈরি করি তার থেকে একটু বাইরে বেরিয়ে আমরা আজকে পডকাস্টকে তৈরি করবার কথা ভাবলাম। আজকে একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি বেশি মনে হয়। হ্যাঁ, বোধহয় একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। আর এই স্ট্র্যাটেজিতে আমি এই মুহূর্তে আরেকটা কোশ্চেন আপনার মনে পড়ে গেল, প্রায় পডকাস্টের শেষ প্রশ্নও হতে পারে, হয়তো দেখা যাক আর কোনো কোশ্চেন উঠে আসে কিনা, কারণ আজকে খুব যে আমরা পরিকল্পিতভাবে কোশ্চেন বেছে আমরা যে তৈরি করেছি তা না, খুব ক্যাজুয়ালি কোশ্চেনগুলোকে নিয়েছি। তো এখন একটা বিষয় আমি হোসেনের কাছে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে দু ধরনের এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে, এন্টারটেনমেন্টের মধ্যে দু ধরনের ভিডিও খুব ফাস্ট গ্রো করছে। একটা হচ্ছে রোস্টিং ভিডিও, দ্বিতীয় হচ্ছে গ্যামলিং বা এই জাতীয় যে সমস্ত ভিডিওসগুলো রয়েছে। কিন্তু এই ভিডিওগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সোসাইটির উপরে, ভীষণ রকমের। দাদা, আমি পার্সোনালি বলি, আমার মেইনলি হচ্ছে রোস্টিং ভিডিও প্রথমে একদমই পছন্দ না। লাইক রোস্টিং না, ক্রিটিসাইজ টাইপের যে ভিডিওগুলো আছে ফানি, ওগুলো ঠিক আছে, কিন্তু এখনকার যে রোস্টিং এর যে
মানে লাইক যে সিস্টেম মানুষজন যেভাবে রোস্ট করতেছে এটা আমার একদমই পছন্দ না। মানে একটা মানুষকে পার্সোনালি অ্যাটাক করা, একটা মানুষকে পার্সোনালি তার ইনফরমেশন তুলে ধরা। এখন যেসব রোস্টিং হচ্ছে, এখন সবাই এই টাইপেরই রোস্টিং বলে, মানে এই টাইপের রোস্টিংই করতেছে, এটাকেই রোস্টিং করতেছে। আরেকটা জিনিস হচ্ছে ডেইলি ভ্লগের মধ্যেও কিন্তু বেশ কিছু এমন জিনিস রয়েছে, রোস্টাররা যাদেরকে নিয়ে রোস্টিংটা করে আর কি, বিশেষ করে ডেইলি ভ্লগার যারা রয়েছে, বিশেষ করে প্রচুর ফিমেল ক্রিয়েটার রয়েছেন যারা পার্সোনাল লাইফে হয়তো অতটা ভালগার নয়, অতটা খারাপও নয়, কিন্তু তাদের ভিডিওতে আমরা তাদেরকে একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, তাদেরকে দেখি। এইবার এই জিনিসগুলোর কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট সমাজে সোসাইটির উপরে পড়ছে। অফকোর্স ওখান থেকে ওরা ভিউ, ওখান থেকে ইনকাম করতেছে, এগুলো দেখে যারা আছে তারা ইন্সপায়ার্ড হচ্ছে, ওরাও ওই টাইপের কন্টেন্ট তৈরি করতেছে। এটা খুবই বাজে জিনিস, এটা করা উচিত না। অবশ্যই আমার মনে হয় যে নতুন যারা ইউটিউবার আসতে চলেছেন তাদের মনে হয় এই বিষয়গুলো একটু ভেবে চিন্তে দেখা উচিত, যে ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা আগামী দিনে কতটুকু ভ্যালু, একটা পরিচয় হয়ে উঠবে। এক্স্যাক্টলি ভ্যালু থাকে অবশ্যই। আরেকটা যে জিনিস বললেন, গ্যাম্বলিং এর কথা বললেন মনে হয়, গ্যাম্বলিং সাইটের, এটাও আমি আমার কাছে কিন্তু প্রচুর গ্যাম্বলিং সাইটের স্পন্সরশিপ আসে, আমি রিপ্লাইও করি না। অবশ্যই এটা আমার মনে হয় যে এটা দিয়ে মানুষ ক্ষতি ছাড়া এটা দিয়ে উপকার কোনোভাবে পসিবল না মানুষের। সো আমার এটা করলে আমার মানে আমি তো মুসলিম, আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে মানুষকে খারাপ পথ দেখানো মানে হচ্ছে আমিও তার পাপের ভাগিদার হয়ে গেলাম, পাপের ভাগী। ঠিক আছে, তো আমি এই জন্য কখনো গ্যাম্বলিং সাইট নিয়ে এই পর্যন্ত করিনি, এটাও বাজে একটা জিনিস। আমাদের চ্যানেলে গ্যাম্বলিং সাইট নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে ডেডিকেটেড 2টো ভিডিও রয়েছে। এই 2টো ভিডিও যদি আপনারা দেখেন, এই মধ্যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি গ্যাম্বলিং এর জন্য, গ্যাম্বলিং ভিডিও অ্যাপ্লিকেশন প্রমোশনের জন্য কত টাকার অফার প্রতিনিয়ত আমাদের কাছে আসে। প্রচুর। এই অফারগুলোকে ওভারকাম করেই কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করি। তো এইগুলোকে বাদ দিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করি। যদি এই স্পন্সরগুলোকে আমরা নিতাম তাহলে কি পরিমাণে ইনকাম হতে পারতো। আমাদের এই ভিডিওটাকে যদি আপনি দেখেন তাহলে আপনি ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে এই ভিডিওটাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গ্যাম্বলিং সাইটের জন্য, এই জুয়ার অ্যাপ্লিকেশনগুলোর জন্য কত পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের একটি বিশেষ পডকাস্ট ভিডিও রয়েছে যেখানে একজন ব্যক্তি, তিনি প্রায় 19 লক্ষ টাকার দেনাগ্রস্ত হয়ে পড়েছেন এবং প্রায় বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। আমাদের এই পডকাস্টটিকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, কারণ যদি এই ধরনের সাইটের থেকে আপনি নিজেকে রক্ষা করতে চান তাহলে বোধহয় আপনার একটু বিশেষ সতর্কতা প্রয়োজন। এই সাইটগুলো কিভাবে কাজ করে, কোন সাইকোলজি দিয়ে আপনাকে ধরে রাখার চেষ্টা করে বা আপনার গচ্ছিত অর্থকে চুষে নেবার চেষ্টা করবে, এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে চাইলে আমাদের চ্যানেলে এই ভিডিওটিকে দেখার জন্য সকলকে অনুরোধ। মানে মেইন একটা বিষয় হচ্ছে যে শর্টকাট কোনো কিছুই ভালো না, লাইফে শর্টকাট মারার চেষ্টা করবেন না, তাহলে সব জায়গায় অবশ্যই প্রবলেম। হোসেন, আমাদের পডকাস্টটাকে আমরা আর দীর্ঘায়িত করবো না, প্রায় দীর্ঘ সময় আমরা এটাকে কন্টিনিউ করেছি। আজকে পডকাস্টের একদম শেষ প্রান্তের লাস্ট কোশ্চেন তোমার কাছে জানতে চাইবো, নতুন যারা ইউটিউবে আসতে চাইছেন, নতুনদের জন্য তোমার কি বার্তা থাকবে? নতুনদের জন্য বার্তা হচ্ছে মাস্ট এখন 2025 সালে এসে আপনি যদি ইউটিউবে আসতে চান, যে সময়টুকু দিবেন সেটুকু তো অবশ্যই কাজে লাগাবেন। সো মাস্ট এটা চিন্তা করবেন আপনাকে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে, এটার বিকল্প কিচ্ছু নাই। তাহলে ওই যেটুকু তৈরি করবেন আপনার, এমন না যে এখন আরেকটা কথা বলি, এখন হচ্ছে কোয়ান্টিটি অতটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এমন না যে প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে, আপনি একদিন পর দেন কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, ঠিক আছে? তো নতুন যারা আসবেন তারা অবশ্যই এদিকে খেয়াল করবেন, এই চিন্তা নিয়ে আসবেন না যে আমি ভিডিও আপলোড করতেই থাকি যে কোনো একদিন ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি উঠে যাব। ন এটা করে লাভ দেয় এখন। সো ভালো ভিডিও, ভালো স্ট্র্যাটেজি, ভালো টপিক নিয়ে করবেন। মাস্ট সাকসেসফুল হওয়ার পসিবিলিটিস 99%, ঠিক আছে? 1% উপরে আল্লাহর হাতে ছেড়ে দিন, ঠিক আছে? আর সেই সঙ্গে সঙ্গে হোসেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আজকে জয়েন করবার জন্য আর নতুনদের অনুপ্রাণিত করবার জন্য। আমাদের চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা হোসেন টেক এই চ্যানেলটিকে ভিজিট করবেন, সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সে এবং টেক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য হোসেন ভাইয়ের এই হোসেন টেক চ্যানেলটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হয়ে উঠবে নিঃসন্দেহে। থ্যাংক ইউ সো মাচ দাদা। অবশ্যই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা সম্পর্কে আপনার কোনো অভিমত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।